আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। শুরু করছি আজকে বায়োলজি A+ চ্যালেঞ্জের প্রথম ক্লাস। কোর্স মডিউলে তোমরা দেখে থাকবে আজকের ক্লাসটা নির্ধারণ করা হয়েছে অধ্যায় 14 জীব প্রযুক্তির ওপর। এবং জীব প্রযুক্তির দুইটি অংশ রয়েছে, একটি হচ্ছে টিস্যু কালচার এবং অপরটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা আজকে সূচনা থেকে শুরু করে টিস্যু কালচার পর্যন্ত পড়ব। চলো তাহলে শুরু করা যাক। তো অধ্যায় শুরু করার আগেই আমরা অধ্যায়ের নামটা নিয়ে একটু পড়াশোনা করব। অধ্যায়ের নামটি দেখো এখানে, জীব প্রযুক্তি। অর্থাৎ এখানে দুইটি অংশ রয়েছে, একটা হচ্ছে জীব, যেটা আসছে জীব বিজ্ঞান থেকে, এবং অপরটা হচ্ছে প্রযুক্তি। তো জীব প্রযুক্তি এখান থেকে খুব সহজে একটা কথা বলা যায়, তাহলে জীব প্রযুক্তি হচ্ছে জীব বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে একটা আন্তঃসম্পর্ক। যদি আমরা ইংরেজিতে বলি তাহলে জীব প্রযুক্তির ইংরেজি হচ্ছে বায়ো টেকনোলজি, যেখানে এই বায়ো শব্দটা আসছে বায়োলজি থেকে। তাহলে দেখো, বায়ো আসছে কি বায়োলজি থেকে, এবং টেকনোলজি, তাহলে বায়োলজি এবং টেকনোলজির মধ্যে আন্তঃসম্পর্কই হচ্ছে বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি। এবং এই যে বায়োটেকনোলজি এই শব্দটি প্রথম ব্যবহার করেন হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরেকি। 1919 সালে আসলে তিনি এই শব্দটা ব্যবহার করেছিলেন। দেখো, 19 তাহলে মনে রাখবা, হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরেকি 1919 সালে 1919 এরকম একটা সালে বায়োটেকনোলজি শব্দটি প্রথম প্রবর্তন করেন। আচ্ছা, তোমাদের একটা কমন সেন্স জিজ্ঞাসা করি, বলো তো 1919 সালটা কোন শতাব্দীর মধ্যে পড়ে? 1919, তাহলে 1900 তার মানে হচ্ছে বিংশ শতাব্দী। আচ্ছা, বিংশ শতাব্দীর এটা শুরু, মাঝ নাকি শেষ? এটা হচ্ছে শুরুর দিক। তাহলে বায়োটেকনোলজি হচ্ছে কি বায়োলজি এবং টেকনোলজির মধ্যে আন্তঃসম্পর্ক হচ্ছে বায়োটেকনোলজি। নামকরণ করেছেন কে? কার্ল এরেকি। কত সাল? 1919 সাল। সেটা হচ্ছে কি বিংশ শতাব্দীর শুরুর দিকে। এবং এখান থেকে বলতে পারি তাহলে বায়োটেকনোলজির বিকাশটা শুরু হয়েছে কখন? বিংশ শতাব্দীর শুরুর দিক থেকে। তোমরা জানো জীববিজ্ঞানের শাখাগুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ভৌত শাখা এবং আরেকটা হচ্ছে ফলিত শাখা। যে সমস্ত জীববিজ্ঞানের শাখাতে তাত্ত্বীয় বিষয়গুলো আলোচনাই হচ্ছে মুখ্য বা প্রাধান্য বেশি পায় তাদেরকে আমরা ভৌত শাখা বলি। আর যে সমস্ত জীববিজ্ঞানের শাখায় প্রায়োগিক দিকটা বেশি প্রাধান্য পায় সেগুলোকে আমরা ফলিত শাখা বলি। এবং এখানে বুঝতেই পারছো, বায়োটেকনোলজি অর্থাৎ বায়োলজিকে টেকনোলজির মাধ্যমে আমরা অ্যাপ্লাই করে দেখব। তার মানে এখানে সমস্ত জিনিসগুলো হচ্ছে কি প্রায়োগিক। যেহেতু এখানে প্রায়োগিক দিকটা বেশি প্রাধান্য পাচ্ছে, তাই এটি জীববিজ্ঞানের একটি ফলিত শাখা। এতটুকু বোঝা গেছে? তাহলে আমি আরেকবার রিপিট করছি, আমার সাথে সাথে একটু রিপিট করে নাও। দেখো, বায়োটেকনোলজি শব্দটা দুটি শব্দ থেকে আসছে, একটা হচ্ছে বায়োলজি আর একটা টেকনোলজি। অর্থাৎ বায়োটেকনোলজি হচ্ছে বায়োলজি এবং টেকনোলজির আন্তঃসম্পর্কে হচ্ছে বায়োটেকনোলজি। প্রথম নামকরণ করেছিলেন কে? কার্ল এরিকি 1919 সালে। তাহলে শতাব্দী হিসাবে সেটা হচ্ছে বিংশ শতাব্দীর শুরু দিক, এবং যেহেতু এখানে প্রায়োগিক দিকগুলো বেশি প্রাধান্য পাবে তাই এটাকে আমরা ফলিত শাখার মধ্যে রাখবো। এবং চলো এবার একটু বইয়ে যাওয়া যাক। বইয়ের পৃষ্ঠা নম্বর 302-এ আসো। পৃষ্ঠা নম্বর 302-এ দেখো, চিত্রের নিচে এরকম লেখা আছে, জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি হচ্ছে জীববিজ্ঞানের একটি ফলিত শাখা। এবং এই কথাটি কিন্তু আমরা একটু আগে বলছিলাম কি যে জীব প্রযুক্তি হচ্ছে কি একটা ফলিত শাখা। আচ্ছা, এটা শুরু হয়েছিল কখন? এটা হচ্ছে বিংশ শতাব্দীর শুরুর দিকে। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা আগেই পড়ে আসছি। আচ্ছা, এরপর আমরা এখন চ্যাপ্টারটা শুরু করব। তো চ্যাপ্টার শুরু করার আগে চ্যাপ্টার যতগুলো সাল দেয়া রয়েছে, মানে সাল উল্লেখ করে যেসব তথ্য দেয়া আছে, চলো আমরা এক নজরে আগে সেই সমস্ত সালগুলো পড়ে ফেলি। দেখো, প্রথম যে সালটা দেয়া আছে আমরা আগেই পড়ে ফেলেছি। এই দেখো, কার্ল এরেকি 1919 সালে বায়োটেকনোলজি শব্দটা প্রবর্তন করেন। এরপর দেখো 1863 সালে গ্রেগর জোহান মেন্ডেল, তোমরা এর নাম অবশ্যই শুনে থাকবে, গ্রেগর জোহান মেন্ডেল করেছেন কি কৌলিতত্ত্ব বা জেনেটিক্সের সূত্রগুলো আবিষ্কার করেছেন। এবং এই জেনেটিক্সের সূত্রগুলো আবিষ্কারের পরেই কিন্তু আমি এই বায়োটেকনোলজির দিকে আমরা আগাতে পেরেছি। তাহলে
ইনার অবদান কিন্তু বায়োটেকনোলজিতে অনেক বেশি। এরপরে সবচেয়ে বড় যে অবদানটা রেখেছেন তিনি হচ্ছেন তারা, আসলে তিনি না, তারা দুইজন, অরসন এবং ক্রিক, দুজন বিজ্ঞানী। তারা 1953 সালে ডিএনএ ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করেছেন। তোমরা ডিএনএ বলতে যেটা আমরা তোমরা ডিএনএ মডেল অবশ্যই দেখেছো, কারণ তোমাদের বইয়ের ঠিক কভার পেজে একটা ডিএনএ মডেল আছে, দেখবে এইরকম ভাবে একটা পেঁচানো সিঁড়ির মতো চিত্র আছে এবং সেখানে একজন বালিকা উঠে দাঁড়িয়ে আছে, এরকম একটা চিত্র দেয়া আছে। তো চিন্তা করো এটা হচ্ছে ডিএনএ এবং এই মডেলটাকে বলা হয় ডিএনএ ডাবল হেলিক্স মডেল। আচ্ছা, এটা কেন বলা হয় আমি একটু বলি। দেখো, হেলিক্স মানে হচ্ছে সূত্র বা সুতার ন্যায় কোনো কিছু। দেখো এইখানে এই হচ্ছে একটা সুতো বা সুতার ন্যায় কিছু একটা, এবং এটা হচ্ছে আরো একটি সুতার মতো কিছু একটা। তাহলে সুতার মতো অংশ হচ্ছে দুইটা, তাহলে সেটা হচ্ছে কি ডাবল হেলিক্স, দুইটা হেলিক্স রয়েছে তার ডিএনএ। তাই এই মডেলটার নাম হচ্ছে, অর্থাৎ যে মডেলটা দুইটা সুতা দিয়ে গঠিত, সেটা হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স মডেল। ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসো, এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট, এগুলো অত ইম্পর্টেন্ট তথ্য না, তারপর আমরা একটু পড়ে ফেলবো। দেখো, জর্জ মরেল 1964 সালে সিমিডিয়ান নামক উদ্ভিদে বছরে 40,000, এইটা কিন্তু একটা বিগত বছরের প্রশ্নে পড়েছিল, সো এটা একটু ভালো করে পড়বা। সেটা হচ্ছে কি, জর্জ মরেল 1964 সাল কত হাজার করে সিম্বিডিয়ান গাছের 40,000 চারা পাওয়া সম্ভব, এই কথাটা প্রমাণ করেছিল যে টিস্যু কালচারের মাধ্যমে সিম্বিডিয়ান উদ্ভিদে বছরে প্রায় 40,000 চারা পাওয়া সম্ভব। এরপর দেখো আছে মার্টিন। মার্টিন 1952 সাল। আচ্ছা, এই 52 সাল সম্পর্কে তোমরা কিছু জানো কিনা বলো তো? 1952 সাল হচ্ছে সেই সাল আমাদের যেই সালে ভাষা আন্দোলন হয়েছিল। তো ভাষা আন্দোলন চিন্তা করো, ভাষা আন্দোলনে কিছু মানুষ মারা গেছে, মার্টিয়ার্স শহীদ হয়েছে। তো এই মার্টিয়ার্স থেকে মার্টিন, এবং তিনি যে কালচারটা করেছিলেন সেটা হচ্ছে মেরিস্টেম কালচার। এটা হচ্ছে টিস্যু কালচার একটা ধরন। তাহলে মনে রাখবা, মার্টিন কত সাল? ভাষা আন্দোলনের সাল 1952 সালে মেরিস্টেম কালচার, মার্টিন মেরিস্টেম কালচার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। এবং সেটা কার? ডালিয়া এবং আলু গাছে। এই কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে মার্টিন 1952 সালে ডালিয়া এবং আলু গাছে মেরিস্টেম কালচার পদ্ধতি আবিষ্কার করেন। সবাই এবার একটু খাতায় এটা তুলে নাও। দেখো, 304 নম্বর পৃষ্ঠার প্রথমেই এই অংশটা দেয়া আছে এবং এই অংশটা আমরা প্রায় পড়ে ফেলেছি। দেখো, এখানে বলা হয়েছে জীব প্রযুক্তির দুটো শব্দ, একটা হচ্ছে বায়োলজি এবং টেকনোলজি, এই দুটো সমন্বয়ে গঠিত। আমরা আগে বলেছিলাম জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি দুইটা শব্দ নিয়ে গঠিত, একটা হচ্ছে বায়োলজি আর একটা হচ্ছে টেকনোলজি। তোমরা জানো বায়োলজি শব্দের অর্থই হচ্ছে জীবন সম্পর্কে বিশেষ জ্ঞান। বায়োলজি দুটো শব্দ থেকে আসছে, একটা হচ্ছে কি বায়োস, যার অর্থ হচ্ছে জীবন, আর একটা হচ্ছে লোগোস, দুইটা গ্রিক শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে বায়োস মানে হচ্ছে জীবন আর লোগোস হচ্ছে জ্ঞান। তাহলে বায়োস এবং লোগোস একসাথে করলে হয় বায়োলজি, তার মানে জীবন সম্পর্কিত বিশেষ জ্ঞান। এটাই হচ্ছে বায়োলজির বাংলা অর্থ। এরপর চলেছে টেকনোলজি। টেকনোলজি মানে তো তোমরা জানোই, টেকনোলজি হচ্ছে কি প্রযুক্তি। এরপরে এই অংশটা আমাদের ক নাম্বারের জন্য লাগবে, সেটা হচ্ছে কি, দেখো, বায়োলজি এবং টেকনোলজির আন্তঃ সম্পর্কিত বিষয় হলো জীব প্রযুক্তি। এটা হচ্ছে জীব প্রযুক্তি। যদি ক নাম্বার প্রশ্নে আসে তাহলে তার অ্যান্সার দিবে ঠিক এরকম ভাবে, ঠিক আছে? বায়োলজি এবং টেকনোলজির আন্তঃ সম্পর্কিত বিষয় হলো জীব প্রযুক্তি। তুমি যদি এতটুকু দাও তাহলে তোমার অ্যান্সারটা কারেক্ট হবে। আর যদি তুমি চাও কি যে আরো ভালোভাবে দিবে, তাহলে আমরা একটু পরে বলছি। দেখো, এইখানে একটা কথা আছে, এই প্রযুক্তি প্রয়োগ করে আসলে এই এর জায়গাতে করে দিবা যে প্রযুক্তি প্রয়োগ করে কোনো জীবকোষ, অণুজীব বা তার অংশ বিশেষ ব্যবহার করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উদ্ভাবন বা সেই জীব থেকে প্রক্রিয়াজাত বা উপজাত দ্রব্য প্রস্তুত করা হয়, তাকেই তাকেই জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি বলে। তোমাদের কাছে আগেই সরি জানাচ্ছি,
কারণ গ্রাফিক্স ট্যাবলেটটা এখন আমার হাতে এসে পৌঁছায়নি। গ্রাফিক্স ট্যাবলেট হাতে এসে পৌঁছালে তখন লেখাগুলো সুন্দরভাবে লেখা যাবে। ঠিক আছে, আচ্ছা। তো এইবার এখানে দেখো 1919 সালে হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিকি প্রথম বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন। এগুলো আমরা আগেই পড়ে আসছি। এছাড়াও আমরা আরো কিছু সাল পড়ে আসছিলাম, যেমন 1863 সালে গ্রেগর জোহান মেন্ডেল কলিতত্ত্ব বা জেনেটিক্সের সূত্রগুলো আবিষ্কার করেন। এটা আমরা পড়ে আসছি আগেই। এরপর 1953 সালে কি হয়েছিল বলতো? অরসন এবং ক্রিক ডিএনএ ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করেছিলেন। এগুলো আমরা আগেই পড়েছি, তাই জাস্ট এখানে দাগায় আমরা চলে যাই এবার সামনে। দেখো, বায়োটেকনোলজির অনেকগুলো শাখা রয়েছে। তার ভিতর দুইটা শাখা নিয়ে আমরা পড়াশোনা করব, যার ভিতর একটির নাম হচ্ছে টিস্যু কালচার এবং অপরটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সংক্ষেপে জিএ। তাহলে আমরা বায়োটেকনোলজির অনেকগুলো শাখার ভিতর দুটো শাখা নিয়ে পড়াশোনা করব। একটির নাম হচ্ছে টিস্যু কালচার এবং অপরটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবং আজকের ক্লাসের শুধুমাত্র এই টপিকটাই আমরা পড়বো, টিস্যু কালচার। ঠিক আছে, তো চলো আমরা এখন শুরু করি টিস্যু কালচার। টিস্যু কালচার শুরু করার আগে তোমাদের একটু জানিয়ে রাখি, টিস্যু কালচার শুধুমাত্র উদ্ভিদেরই করা হয়। তো উদ্ভিদের টিস্যু কালচার করার জন্য একটি বিশেষ ধর্ম ব্যবহার করা হয়, যে ধর্মটির নাম হচ্ছে টটিপটেন্সি। ওকে, আবার বলছি, ধর্মটার নাম হচ্ছে কি? টটিপটেন্সি। আচ্ছা, টটিপটেন্সি কি জিনিসটা আমি একটু বোঝাই। দেখো, টটিপটেন্সি হচ্ছে এমন একটা ক্ষমতা, যে ক্ষমতার বলে একটা কোষ বা একটা টিস্যু যে কোনো কিছুতে রূপান্তরিত হতে পারে। সেটা কোনো একটা অঙ্গে রূপান্তরিত হতে পারে, কিংবা এমনটা হতে পারে কি যে হুবহু পূর্ণাঙ্গ গাছেও রূপান্তরিত হতে পারে। তাহলে আবার বলছি, টিস্যু কালচার করা হয় টটিপটেন্সি গুণটার উপর ভিত্তি করে। এবং টটিপটেন্সি হচ্ছে এমন একটা গুণ যেটা একটা কোষ বা একটা টিস্যু থেকে একটা হুবহু চারা বা হুবহু একটা গাছ পর্যন্ত তৈরি হতে পারে, বা যে কোনো কোষে এটা কনভার্ট হতে পারে, যে কোনো জিনিসে কনভার্ট হতে পারে যখন যেটা প্রয়োজন। মনে করো এই মুহূর্তে ফুল প্রয়োজন, তাহলে এটা ফুলে পরিণত হয়। যদি এটা ফলে প্রয়োজন পড়ে, তো ফলে পরিণত হয়। অর্থাৎ যে কোষের টটিপটেন্সি গুণ থাকে, সেটা যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। চিন্তা করো, আমি শাহাদাত, এখন আমার মাঝে যদি এইরকম একটা টটিপটেন্সি গুণ চলে আসে, তাহলে এখনই আমি হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলাম সাকিব খান, কিংবা চেঞ্জ হয়ে গেলাম অন্য কেউ। ঠিক আছে, এই রকম, অর্থাৎ যখন যা প্রয়োজন তখন সেই রকম ভাবে চেঞ্জ হতে পারে। এটাই হচ্ছে টটিপটেন্সি। এবং উদ্ভিদে দেখা গেছে, উদ্ভিদের বিভিন্ন অংশে এইরকম টটিপটেন্সি যুক্ত কিছু কোষ পাওয়া যায়, যাদেরকে বলা হয় টটিপটেন্ট স্টেম সেল। ওকে, একটু লিখে নাও, তাদেরকে বলা হয় কি? টটিপটেন্ট স্টেম সেল বা স্টেম কোষ। ঠিক আছে, তাহলে তাদেরকে বলা হচ্ছে কি? টটিপটেন্ট স্টেম কোষ। তবে উদ্ভিদের বিভিন্ন অংশে পাওয়া গেলে কিছু কিছু স্পেসিফিক অঙ্গে এই জিনিসটা খুব ভালোভাবে পাওয়া যায়। তবে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে এইরকম টটিপটেন্ট স্টেম কোষ থাকলেও কিছু কিছু অঙ্গে টটিপটেন্ট স্টেম কোষের পরিমাণ অনেক বেশি থাকে, যেগুলোকে আমরা আসলে টিস্যু কালচার ব্যবহার করি। সেই সমস্ত অঙ্গগুলো হচ্ছে, একটু লিখো, পরাগরেণু, শীর্ষ পা, পার্শ্বমুকুল, পর্ব এবং মূলাংশ। এই ধরনের জিনিসগুলো আমরা খুব বেশি টটিপটেন্ট স্টেম কোষ থাকার জন্য বেশি ব্যবহার করি। আচ্ছা, পরাগরেণু কোনটা? এইখানে দেখো, ফুলে যখন ফুল ধরে তখন ফুলে দুই ধরনের
জরণ কোষ তৈরি হয়, একটা হচ্ছে পুং জরণ কোষ আর একটা হচ্ছে স্ত্রী জরণ কোষ। তো পুং জরণ কোষটাই হচ্ছে পরাগরেণু, অর্থাৎ এটা ফুলে পাওয়া যায় এইখানে, ঠিক আছে। এরপর হচ্ছে শীর্ষ বা পার্শ্ব মুকুল, এটা হচ্ছে শীর্ষ মুকুল এবং পার্শ্ব মুকুল হচ্ছে এইগুলো হচ্ছে পার্শ্ব মুকুল, ডাল থেকে যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে পার্শ্ব মুকুল। এরপর হচ্ছে পর্ব, এই অংশটা হচ্ছে পর্ব, অর্থাৎ দুটা কাণ্ডের মধ্যবর্তী ভাগ যে অংশগুলো, সব গাছে কিন্তু এটা পর্ব থাকে না আর কি। এরপর হচ্ছে মূলাংশ, মূলের কিছু অংশ, এই ধরনের শেষের যে অংশগুলো এইগুলো বেশি কাজে লাগানো হয়, ঠিক আছে। তো এই ধরনের অংশগুলো আমরা এগুলোতে টটিপডেন্ট স্টেম সেল অনেক বেশি থাকার কারণে এইগুলোকে আমরা টিস্যু কালচারের জন্য ব্যবহার করি। তবে এখন একটা জিনিস মনে রাখো, যখন আমরা টিস্যু কালচার করব তখন আমাদের টিস্যু দরকার পড়বে, ঠিক আছে। এই জন্য উদ্ভিদের কিছুটা টিস্যু কেটে নেওয়া হয়। তো চিন্তা করো, আমি এখান থেকে খানিকটা টিস্যু কেটে ফেললাম, এখান থেকে খানিকটা টিস্যু আলাদা করে ফেললাম, ওকে। তো এই হচ্ছে সেই টিস্যু। চিন্তা করো যে আমি টিস্যুগুলো আলাদা, খানিকটা টিস্যু আলাদা করে নিয়েছি। এখন এই টিস্যুটা আগে একটা প্ল্যান্ট ছিল, আগে কি ছিল, প্ল্যান্ট বা গাছ, কিন্তু এখন সেই গাছ নাই। তোমরা মনে করো তো এইরকম কথা শুনেছো কিনা, এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড। আচ্ছা, এগুলো বলতে কি বোঝায়? বয়ফ্রেন্ড তো বোঝোই, এক্স মানে হচ্ছে সাবেক, আগে ছিল এখন নাই, এই ধরনের, ঠিক আছে। তাহলে এক্স বয়ফ্রেন্ড যদি এমনটা হয় কি যে আগে বয়ফ্রেন্ড ছিল কিন্তু এখন আর বয়ফ্রেন্ড নাই, এক্স গার্লফ্রেন্ড কি তাহলে? আগে গার্লফ্রেন্ড ছিল এখন আর গার্লফ্রেন্ড নাই। চিন্তা করো, এই টিস্যুটা আগে প্ল্যান্ট ছিল এখন আর কিন্তু প্ল্যান্ট নাই, তাহলে এর নাম কি দেওয়া যায়? এটা হচ্ছে এক্স প্ল্যান্ট। কি বোঝা গেছে? তাহলে উদ্ভিদ থেকে যে টিস্যুটা আমরা আলাদা করে নিচ্ছি তার নাম হচ্ছে কি এক্সপ্ল্যান্ট। এবং এক্সপ্ল্যান্টের সংজ্ঞা কিভাবে দিবা? টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় তাকে এক্সপ্ল্যান্ট বলে। কি বোঝা গেছে? ওকে, আবারও বলছি, টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় তাকেই এক্সপ্ল্যান্ট বলে। এবং কোন অংশগুলো পৃথক করা হয়? পরাগরেণু, শীর্ষ বা পার্শ্বমুকুল, পর্ব এবং মূলাংশ। এটা আমি যেভাবে সবাইকে শেখাই সেটা হচ্ছে মুকুলের, আচ্ছা একটু গাঢ় করে লিখি, মুকুলের মূলাংশ আর পরাগরেণুর পর্ব। মুকুলের মূলাংশ আর পরাগরেণুর পর্ব, এটা হচ্ছে কি এক্সপ্ল্যান্টের জন্য নির্বাচিত। তাহলে আগে একটু তুলে নাও। আচ্ছা, এবার তাহলে আমার সাথে সাথে বলো, মুকুলের মূলাংশ আর পরাগরেণুর পর্ব এক্সপ্ল্যান্টের জন্য নির্বাচিত। আবার বলো, মুকুলের মূলাংশ আর পরাগরেণুর পর্ব এক্সপ্ল্যান্টের জন্য নির্বাচিত। তাহলে চলো এবার একটু বইয়ে চলে যাই। দেখো, এই অংশটা আমরা আগে পড়ে ফেলেছি অলরেডি। দেখো এখানে বলছে উদ্ভিদের বিভিন্ন অংশে টটিপটেন্ট স্টেম কোষ, এই কথাটা একটু মনে রাখতে হবে এবং আমি ওখানে লিখেও দিয়েছিলাম, এই কথাটা একটু মনে রাখা লাগবে। উদ্ভিদের বিভিন্ন অংশে টটিপটেন্ট স্টেম কোষ থাকায় এর প্রায় যে কোনো অংশ থেকেই হুবহু আরেকটি পূর্ণাঙ্গ উদ্ভিদ জন্মানো সম্ভব। আর এটাই হচ্ছে টিস্যু কালচারের মূলনীতি, এবং এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে টিস্যু কালচারের মূলনীতি কি? উদ্ভিদের বিভিন্ন অংশে টটিপটেন্ট স্টেম কোষ থাকায় এর যে কোনো অংশ থেকেই হুবহু আরেকটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা সম্ভব। এরপর তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে টিস্যু কালচারের সংজ্ঞা। টিস্যু কালচার কাকে বলে? দেখো, একটি টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোনো মিডিয়ামে বর্ধিতকরণ প্রক্রিয়া হচ্ছে টিস্যু কালচার। এতটুকু দিলে শেষ, ঠিক আছে। এটা ক নাম্বার প্রশ্নে পড়ে, এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের জন্য। তো একটু মনে রাখবা, সেটা হচ্ছে একটা টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোনো মিডিয়ামে বর্ধিতকরণ প্রক্রিয়া হচ্ছে টিস্যু কালচার। এবং টিস্যু কালচারের জন্য বিভিন্ন অংশ আমরা আলাদা করে নিই। এখানে দেখো, টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি এক্সপ্ল্যান্ট। এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম, এক্সপ্ল্যান্ট মানে কি? এক্স মানে হচ্ছে আগে ছিল এখন নাই, কি? প্ল্যান্ট। তাহলে প্ল্যান্ট থেকে যে অংশটা আলাদা করে নিবা সেটাই হচ্ছে এক্সপ্ল্যান্ট।
এটাই হচ্ছে আমাদের এক্সপ্ল্যান্টের সংজ্ঞা, এবং এটা প্রচুর পরিমাণে ক নাম্বার প্রশ্নে পড়েছে। তাই তোমরা এটা খুব ভালোভাবে পড়বা। সেটা হচ্ছে কি, টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশটা পৃথক করে নেই আমরা, সেটা হচ্ছে এক্সপ্ল্যান্ট। এবং এক্সপ্ল্যান্টের জন্য কোন কোন অংশগুলো ব্যবহার করা হয়? পরাগরেণু, শীর্ষ বা পার্শ্ব মুকুল, পর্ব এবং মূলাংশ। এবং এটা প্রচুর পরিমাণে এমসিকিউ পরীক্ষায় পড়েছে। এমসিকিউ পরীক্ষার জন্য এটা খুব ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, আমি একটু লিখে দিলাম, এটা হচ্ছে এমসিকিউ, এবং এটা কিন্তু প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, এটা ছাড়া যাবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে একটু মনে রাখতে হবে কি, টিস্যু কালচারের মূলনীতি কি, টটিপটেন্ট স্টেম কোষ থাকে। এরপর টিস্যু কালচারের সংজ্ঞা, একটা টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক মিডিয়ামে বর্ধিতকরণ প্রক্রিয়া হচ্ছে টিস্যু কালচার। এরপর এক্সপ্ল্যান্ট, এক্সপ্ল্যান্ট হচ্ছে কি, উদ্ভিদ থেকে যে অংশটা পৃথক করে নিবা সেটাই হচ্ছে এক্সপ্ল্যান্ট। এবং কোন অংশগুলো নেওয়া হয়? পরাগরেণু, শীর্ষ বা পার্শ্বমুকুল, পর্ব, মূলাংশ ইত্যাদি। এবার আসো টিস্যু কালচারের ধাপ, কি কি ধাপে টিস্যু কালচার করা হয়। দেখো, টিস্যু কালচার কথাটা একটু ভেঙে নিই। টিস্যু এবং কালচার দুটো শব্দ আছে, আলাদা আলাদা। তাহলে টিস্যু কালচার যেহেতু করব, তাহলে প্রথম ওয়ার্ডটা নিই যে টিস্যু। তাহলে টিস্যু কালচার করার জন্য আমাদের দরকার হবে কি, টিস্যু। আর টিস্যু কোথা থেকে পাবো? উদ্ভিদ থেকে। আর সেই উদ্ভিদটাকে আমরা বলবো মাতৃ উদ্ভিদ। ঠিক আছে, তাহলে টিস্যু কালচারের প্রথম ধাপটা কি? দেখো, প্রথম ধাপটা হচ্ছে মাতৃ উদ্ভিদ নির্বাচন। ঠিক আছে, তাহলে টিস্যু কালচারের জন্য প্রথম অংশ টিস্যু। টিস্যু কোথায় পাবো? একটা উদ্ভিদ থেকে, সেটা হচ্ছে মাতৃ উদ্ভিদ। তাহলে প্রথম কাজটাই হচ্ছে আমাদের কি, মাতৃ উদ্ভিদ নির্বাচন করা। আচ্ছা, মাতৃ উদ্ভিদ নির্বাচন করব কি করে? সবসময় মনে রাখবা, যত ধরনের ভালো ভালো বৈশিষ্ট্য লেখা যায় একটা গাছের জন্য, সেগুলো লিখে ফেলবা। ঠিক আছে, আচ্ছা কি রকম দেখো। আচ্ছা, মাতৃ উদ্ভিদ কেন ভালো চাই? কারণ হচ্ছে মাতৃ উদ্ভিদ যেরকম হবে, টিস্যু কালচার শেষে যে চারাগুলো তৈরি হবে সবগুলোই হবে একই রকম, হুবহু সেম। তাহলে যদি মাতৃ উদ্ভিদ হয় রোগাক্রান্ত, তাহলে চারাগুলো কিন্তু রোগাক্রান্ত হবে। তাহলে মাতৃ উদ্ভিদ অবশ্যই হতে হবে রোগমুক্ত, ভাইরাস মুক্ত, জীবাণু মুক্ত। তাছাড়া যদি এমনটা হয় কি, যে কোনো একটা গাছে তুমি টিস্যু কালচার করছো, কিন্তু সেই গাছটা বছরে খুব বেশি ফল দেয় না। ধরো একটা আম গাছ দিনে 3-4টা করে, বছরে 3-4টা করে ফল দেয়। এই ধরনের গাছকে যদি টিস্যু কালচার করো, তাহলে ওই যতগুলো চারা তৈরি করবা সবাই কিন্তু ওই দিনে 3-4টা করে, সরি, বছরে 3-4টা করে ফল দিবে। আচ্ছা, এইটা কিন্তু তোমার জন্য লাভজনক হবে না। তাহলে লাভজনক হবে কি রকম? বেশি ফল দেয় বা গুণগত মানে উন্নত এই ধরনের যেসব ফলদায়ী উদ্ভিদ রয়েছে বা যেসব গাছ রয়েছে, সেইগুলোকে তুমি টিস্যু কালচার করবা। ঠিক আছে, তাহলে মাতৃ উদ্ভিদ নির্বাচনের ক্ষেত্রে সবসময় মনে রাখবা, উদ্ভিদ সম্পর্কে যত ভালো ভালো কথা লেখা যায় সবকিছু লিখে ফেলবা যে এইরকম উদ্ভিদ নিতে হবে। ঠিক আছে, এরপরে কাজ আসি, প্রথম অংশ গেল টিস্যু। এরপর দরকার হচ্ছে কালচার। তো কালচারের জন্য দরকার হচ্ছে কালচার মিডিয়াম। কালচারের জন্য কি দরকার? কালচার মিডিয়াম। তাহলে 2 নাম্বার ধাপ হচ্ছে কালচার মিডিয়াম প্রস্তুত করা বা আবাদ মাধ্যম প্রস্তুত করা। তো আবাদ মাধ্যম কেমনে প্রস্তুত করবা? তো এখান থেকে দেখো, প্রথম ধাপটা মাতৃ উদ্ভিদ নির্বাচন। তো এখান থেকে মাতৃ উদ্ভিদ নির্বাচন করেছো, খানিকটা টিস্যু নিয়ে নিয়েছো, মনে করো এই অংশটা টিস্যু নিয়েছো। ঠিক আছে, এবার আমরা করব কি, দ্বিতীয় ধাপ আবাদ মাধ্যম প্রস্তুত করা। তো এর জন্য আমরা একটা কনিক্যাল ফ্লাস্ক নিলাম। চিন্তা করো, এটা হচ্ছে একটা কনিক্যাল ফ্লাস্ক। এবার মাতৃ উদ্ভিদ থেকে আমরা এই টিস্যুটাকে আলাদা করে নিয়েছি। যেহেতু টিস্যুটা আলাদা করে নিয়েছি, তাহলে সে কিন্তু এখন আর পুষ্টি পাবে না। যেহেতু পুষ্টি পাবে না গাছ থেকে, তাই আমরা কৃত্রিম উপায়ে তাকে পুষ্টি দিব, এবং সেটার জন্য আপাত মাধ্যম তৈরি করা। তো এখন আমরা যেটা করব, এর জন্য যা যা দরকার, যেমন খনিজ লবণ, ভিটামিন, ফাইটোহরমোন, সুক্রোজ, যা যা দরকার সব কিছুকে আমরা এখানে মেশাবো। ঠিক আছে, তাহলে আবার বলছি, একটা টিস্যুর বেড়ে ওঠার জন্য যা যা দরকার সেটা হচ্ছে খনিজ লবণ, খনিজ পুষ্টি, ভিটামিন, ফাইটোহরমোন, সবকিছুকে আমরা এখানে মিশাবো। এরপর মিশালে যেটা দেখা যায় সেটা হচ্ছে, এই মিশানোর পর যখন ল্যাবে তুমি মিশাবা, তখন দেখবা এটা তরল আকারে থাকে। এবার তরল আকার যদি থাকে, তাহলে তুমি যখন টিস্যুটা এখানে রাখবা, তখন কিন্তু টিস্যুটা এখানে না থেকে নিচে পড়ে যাবে। তো যদি নিচে পড়ে যায়, মনে করো কি যে এখানে পড়ে গেল, এই জায়গাতে পড়ে গেল, তাহলে দেখো, মনে করো একটা মানুষ যদি এরকম ভাবে ডুবে যায়, তাহলে তো সে মারা যাবেই। এখন একটা টিস্যু যদি এরকম ভাবে ডুবে যায় যে কিছুক্ষণ আগে এই গাছ থেকে তুমি কেটে ফেলেছো, সে দুর্বল, তাকে যদি এভাবে ডুবাই দাও, তাহলে তো সে আরো নষ্ট হয়ে যাবে। তাই এটা যেন না হয়, এই জন্য করবা কি, এখানে প্রায় কঠিন মাধ্যম তৈরি করতে হবে।
এবং কঠিন মাধ্যম তৈরি করার জন্য বিশেষ ধরনের কিছু জমাট বাঁধার উপাদান ব্যবহার করা যায়। তার ভিতর একটা হচ্ছে অ্যাগার। এই অ্যাগার বা অ্যাগার এটা প্রায় কঠিন মাধ্যম বা সেমি সলিড মিডিয়াম তৈরি করতে ব্যবহৃত হয়। এটা যখন দিবা তখন এখান থেকে রস এই অ্যাগার শোষণ করে নিবে, দিয়ে এটা প্রায় সলিড একটা মানে প্রায় কঠিন একটা মাধ্যম তৈরি করবে, ফলে এটা ডুববে না। এবার প্রশ্ন হচ্ছে, দেখো মাতৃউদ্ভিদ নির্বাচন করা শেষ, আবাদ মাধ্যম প্রস্তুত করা শেষ, কিন্তু মাতৃউদ্ভিদ নির্বাচনের ক্ষেত্রে বলেছিলাম এখানে রোগ জীবাণু কোনো কিছু থাকা যাবে না, ভালো গুণগত সবকিছু হবে। এবার আবাদ মাধ্যমে যদি জীবাণু থাকে তাহলে তো সমস্যা, তাই না? তাই আবাদ মাধ্যমকে জীবাণু মুক্ত করতে হবে। তাহলে আমাদের পরের ধাপ হচ্ছে আবাদ মাধ্যম জীবাণুমুক্তকরণ। ওকে, তো আবাদ মাধ্যম জীবাণুমুক্তকরণ। তো সবসময় মনে রাখবা, বায়োলজিতে জীবাণুমুক্ত করার জন্য একটা মাত্র যন্ত্র ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে অটোক্লেভ। কি যন্ত্র? অটোক্লেভ। তাহলে আবার বলছি, বায়োলজিতে যত জীবাণুমুক্ত করার কথা আসবে সবসময় মনে রাখবা সেটা কিসের মাধ্যমে হবে? অটোক্লেভের মাধ্যমে। এবং অটোক্লেভের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, যেমন টেম্পারেচার হবে সব সময় 121 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সবসময় মনে রাখবা কি অটোক্লেভ সবসময় 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জীবাণুমুক্ত করে, এবং ভেতরে চাপ থাকে প্রায় 15 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, মানে প্রতি ইঞ্চিতে 15 পাউন্ড করে চাপ দিয়ে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অটোক্লেভ জীবাণুমুক্ত করে। এবং এরকম একটা কালচার মিডিয়াম তার জীবাণুমুক্ত করতে সময় লাগে প্রায় 20 মিনিট। তাহলে জীবাণুমুক্তকরণের ক্ষেত্রে যেটা মনে রাখবা, যন্ত্রের নাম হচ্ছে অটোক্লেভ, টেম্পারেচার কত? 121 ডিগ্রি সেলসিয়াস, প্রেসার কত? 15 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চে, এবং টাইম হচ্ছে মানে সময় 20 মিনিট। এইবার দেখো, আবাদ মাধ্যম জীবাণুমুক্ত করা শেষ। আবাদ মাধ্যম যখন জীবাণুমুক্ত হয়ে গেছে তখন আমরা করব কি, এই যে টিস্যুটা আমরা আলাদা করে নিয়েছিলাম, অর্থাৎ এটার নাম কি বলতো? এক্সপ্ল্যান্ট। এই এক্সপ্ল্যান্টকে আমরা আবাদ মাধ্যমে স্থাপন করব। তাহলে পরের ধাপ হচ্ছে এক্সপ্ল্যান্টকে আবাদ মাধ্যমে স্থাপন করা। তো চিন্তা করো, এই হচ্ছে ওই কনিক্যাল ফ্লাক্সটা যেটা আমরা জীবাণুমুক্ত করে এইখানে টিস্যুটা রেখেছি। এবার যেটা করবে, দেখো টিস্যুর চারিদিকে প্রচুর পরিমাণে আমরা খাবার দিয়েছি, তাই সে খাবে দাবে আর ইচ্ছা মতো কোষ বিভাজন করে বেড়ে উঠবে। তো কোষ বিভাজনের ক্ষেত্রে দুটা কাহিনী হতে পারে, একটা হচ্ছে সরাসরি সে অনুচারা বা চারা তৈরি করতে পারে, এবং আরেকটা হচ্ছে সে চারা তৈরি না করে অন্যান্য যেসব জিনিসপত্র বা টিস্যু মন্ড আকার আকৃতিহীন যা ইচ্ছে তাই, মানে নির্ধারিত আকার আকৃতি নাই এরকম কোনো কিছু তৈরি করতে পারে। যদি নির্ধারিত আকার আকৃতিহীন কোনো কিছু তৈরি করে তখন আমরা সেটাকে বলি ক্যালাস। তাহলে আবার বলছি, টিস্যুটা কোষ বিভাজনের মাধ্যমে যেটা নির্দিষ্ট আকার আকৃতিহীন কোনো কিছু তৈরি করে সেটার নাম হচ্ছে ক্যালাস, এবং ক্যালাস থেকে প্রয়োজনীয় অংশ কেটে নিয়ে সেটাকে আমরা আলাদা একটা মিডিয়ামে লাগাবো। আর যদি সরাসরি অনুচারা তৈরি করে তাহলে তো আর ক্যালাস কাটাকাটির কোনো দরকার নাই, সরাসরি এখানে আমরা চারা পেয়ে যাব। আচ্ছা, এবার চিন্তা করো, এই যে চারাটা তৈরি হলো, এখানে দেখো যদি ক্যালাস হইতো তাহলে করতাম কি, বাজে অংশটা কেটে দিয়ে আমরা ভালো অংশটা আর একটা আবাদ মাধ্যমে স্থাপন করতাম, সেখান থেকে কিন্তু চারা আসতো। তাহলে আলটিমেটলি রেজাল্ট হচ্ছে কি চারা আসা। আচ্ছা, এবার চারা আসলো, কিন্তু চারার ক্ষেত্রে একটা ঝামেলা থাকে, সেটা হচ্ছে নিচে প্রচুর পরিমাণ পুষ্টি থাকার জন্য সে আসলে মূল সৃষ্টি করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করে না, এই জন্য আসলে মূল তৈরি হয় না। এখন যদি একটা উদ্ভিদের মূল না থাকে তাহলে তো আমরা মাটিতে লাগাতে পারবো না। যেহেতু মাটিতে লাগাতে হবে আমাদের, তাই আমরা করব কি, পরে আমরা অন্য একটা আবাদ মাধ্যম প্রস্তুত করব, যেটা হচ্ছে মূল উৎপাদনকারী আবাদ মাধ্যম, এবং সেখানে এই চারাকে স্থাপন করব। তাহলে আমাদের পরের ধাপ হচ্ছে মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমে স্থাপন। তাহলে পরের কাজটা হচ্ছে মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমে স্থাপন। চিন্তা করো, এটা হচ্ছে মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমের একটা টেস্ট টিউব এখানে আছে, এবং এইখানে আমরা স্থাপন করব।
যখন তুমি এরকম ভাবে স্থাপন করে দিবা তখন কিছুদিনের মধ্যে দেখবা এখান থেকে কিছু মূল বেরিয়ে আসবে। তো এখন যদি মূল বেরিয়ে আসে তাহলে দেখো উদ্ভিদের ওপর আছে অর্থাৎ বিটপ আছে, মূলও আছে, তাহলে এটা একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ। এটাকে আমরা করবো কি, প্রথমে এটা টব বা ছোট পলিব্যাগে আমরা প্রথমে লাগাবো। এরপর কিছুদিন পর যখন সে মাটির সাথে মানে মাটি থেকে রস শোষণ করে বেঁচে থাকা শিখে নিবে, তখন আমরা সেটাকে আস্তে আস্তে প্রাকৃতিক পরিবেশের উপযোগী করে তুলবো। অর্থাৎ প্রথম দিকে কিছুটা সময়, দিনের কিছুটা সময় বাইরে রেখে আসবো ল্যাবের, এবং তারপর ঢুকিয়ে নিব। এরকম করতে করতে আস্তে আস্তে বাইরে, ল্যাবের বাইরে রাখার সময় ডিউরেশনটা আরেকটু বাড়াবো, যাতে আস্তে আস্তে সে প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়ায় নেয়। যখন সে প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়াই নিবে তখন আমাদের সর্বশেষ ধাপ, আমি একটু এখানে লিখলাম, সর্বশেষ 5 নম্বর ধাপ, সে ধাপটা হচ্ছে কি, প্রাকৃতিক পরিবেশে স্থাপন বা রোপণ করা। ঠিক আছে, তাহলে চলো টিস্যু কালচারটা আরেকবার বুঝে নেই। দেখো টিস্যু কালচারের দুইটা অংশ, একটা হচ্ছে টিস্যু আর একটা কালচার। টিস্যু কোথা থেকে পাবো? মাতৃ উদ্ভিদ থেকে। তাই দরকার হচ্ছে কি, মাতৃ উদ্ভিদ নির্বাচন করা। তো মাতৃ উদ্ভিদ নির্বাচনের ক্ষেত্রে বলেছিলাম যত ভালো ভালো গুণ পাবা সবকিছু এখানে বলে দিবা। এরপর কালচার, কালচারের জন্য দরকার কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম। আমরা একটা কনিক্যাল ফ্লাক্সে কালচার মিডিয়াম প্রস্তুত করব। এর জন্য যত ধরনের ফাইটো হরমোন, পুষ্টি, খনিজ পুষ্টি, ভিটামিন যা যা দরকার সবকিছু আমরা মিশিয়ে একটা তরল তৈরি হবে। সেটাকে কঠিন করার জন্য মিশাবো কি, অ্যাগার, এবং এটা খুব ইম্পর্টেন্ট, অ্যাগারটা। এরপর তৈরি হবে প্রায় অর্ধ কঠিন, এমন মাত্রায় মিশাতে হবে যাতে অর্ধ কঠিন তৈরি হয়, বা প্রায় কঠিন কিন্তু কঠিন না পুরোপুরি, এরকম একটা মাধ্যম তৈরি করতে হবে। এরপর সেটাকে আমরা জীবাণুমুক্ত করব। জীবাণুমুক্ত করার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয়, নাম হচ্ছে কি অটোক্লেভ। অটোক্লেভ সবসময় 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ চাপে জীবাণুমুক্ত করে। আর এইরকম একটা আবাদ মাধ্যমকে জীবাণুমুক্ত করতে সময় লাগে কতক্ষণ? 20 মিনিট মতো। আচ্ছা, জীবাণুমুক্ত করা হয়ে গেলে যখন ঠান্ডা হবে তখন আমরা এক্সপ্ল্যান্টটাকে এই আবাদ মাধ্যমে, জীবাণুমুক্ত আবাদ মাধ্যমে সেটা স্থাপন করব। সেটা স্থাপন করার কিছুদিনের মধ্যে দেখা যাবে এগুলো কোষ বিভাজন করে কখনো ক্যালাস পরিণত হয়, অর্থাৎ নির্ধারিত আকার আকৃতিহীন কোনো কিছু তৈরি করে। যদি এমন তৈরি হয় তাহলে উদ্ভিদের প্রজননের জন্য যে অংশটা প্রয়োজন, উদ্ভিদের প্রজননের জন্য যে অংশটা প্রয়োজন বা যে অংশটা থেকে উদ্ভিদ প্রজনন করতে পারবে, এইরকম অংশটা রেখে বাকিটা বাদ দিয়ে দেওয়া হয় এবং অন্য একটা আবাদ মাধ্যমে স্থাপন করা হয়। অন্য আবাদ মাধ্যমে স্থাপন করলে সেখান থেকে চারা তৈরি হয়। কিন্তু কখনো কখনো ক্যালাস তৈরি না করে সরাসরি চারা তৈরি হয়। তো চারা তৈরি হয়ে গেলে দেখা যায় কি যে নিচে মূল অংশটা থাকে না। তো মূল না থাকলে আমরা করবো কি, আর একটা কাজ করবো, মূল উৎপাদনকারী আবাদ মাধ্যম প্রস্তুত করে সেখানে স্থাপন করব। তাহলে পরের ধাপটা হচ্ছে মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমে স্থাপন করা। এরপর মূল চলে আসবে। মূল চলে আসলে যেটা করব সেটা হচ্ছে টবে লাগাবো। এরপর টবটাকে প্রাকৃতিক পরিবেশে স্থাপনে এবং টবের গাছটাকে প্রাকৃতিক পরিবেশের সাথে আস্তে আস্তে খাপ খাইয়ে নিব, যাতে আমরা প্রাকৃতিক পরিবেশে স্থাপন করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের টিস্যু কালচার। এবার চলো আমরা একটু দেখি। দেখো বইয়ের যে চিত্রটা, আমি একটু হিন্ট দেই। দেখো প্রথমে আমরা একটা গাছ সিলেক্ট করেছি। তো গাছ সিলেক্ট করার পর আমাদের গাছটা বলতে এটা হচ্ছে মাতৃ উদ্ভিদ। মাতৃ উদ্ভিদ নির্বাচন করেছি। মাতৃ উদ্ভিদ থেকে আমরা টিস্যু নিব, অর্থাৎ এক্সপ্ল্যান্ট নিব। এরপর আমরা করব কি, এটাকে একটা আবাদ মাধ্যম তৈরি করব, সেটাকে জীবাণুমুক্ত করব, তারপর এটাকে আবাদ মাধ্যমে স্থাপন করব। আচ্ছা, আবাদ মাধ্যমে স্থাপন করার পর এটা নর্মালি ক্যালাস তৈরি করে। এই হচ্ছে ক্যালাস তৈরি করলো। ক্যালাস তৈরির পর সেখান থেকে আমরা অন্য একটা আবাদ মাধ্যমে নিয়ে যাই, সেখানে অণুচারা তৈরি হয়। তো অণুচারা যখন তৈরি হয়ে গেল তখন অণুচারায় যে মূল নাই সেটার জন্য আমরা করবো কি, মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমে স্থাপন করব। তো মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমে আস্তে আস্তে এই যে মূল তৈরি হচ্ছে। যখন মূল তৈরি হয়ে গেল তখন আরেকটু দেখো, এবার কিন্তু মূলগুলো বিকশিত হয়েছে। এখানে পুরোপুরি মূল তৈরি হয়নি, মূলগুলো বিকশিত হয়েছে এবং উদ্ভিদটাও যথেষ্ট হেলদি। তখন আমরা করবো কি, এটাকে টবে লাগাবো। এই টবে লাগানো হয়েছে। টবে লাগানোর কিছুদিন পর সেটাকে আমরা প্রাকৃতিক পরিবেশে উপযোগী করব, মানে বাইরে কিছুক্ষণের জন্য রেখে আসবো। এরকম ভাবে আস্তে আস্তে প্রাকৃতিক পরিবেশে উপযোগী করে সেটাকে আমরা প্রাকৃতিক পরিবেশে অর্থাৎ মাঠে স্থাপন করব। ওকে, এই ছিল আমাদের টিস্যু কালচার।
এবার চলো একটু বইয়ে আমরা একটু দাগাই নি। দেখো আমরা সবকিছু তো পড়ে আসছি, এখন জাস্ট দাগাবো, ঠিক আছে? তো দাগানোর ক্ষেত্রে দেখো প্রথম কাজ কি ছিল আমাদের? মাতৃ উদ্ভিদ নির্বাচন করা। এই দেখো উন্নত গুণসম্পন্ন স্বাস্থ্যবান রোগমুক্ত উদ্ভিদকে এক্সপ্ল্যান্টের জন্য নির্বাচন করা হয়, এগুলো আমরা আগেই বলে আসছি। এরপর আবাদ মাধ্যম তৈরি করা। কি কি লাগে? খনিজ পুষ্টি, ভিটামিন, ফাইটো হরমোন, সুক্রোজ এবং প্রায় কঠিন মাধ্যম তৈরির জন্য একটা জমাট উপাদান, নাম হচ্ছে কি অ্যাগার। তোমরা ল্যাবে দেখবা নিউট্রিয়েন্ট অ্যাগার নামে এটা পাওয়া যায়, বা কখনো কখনো অ্যাগার অ্যাগার নামে পাওয়া যায়। তো যেটাই থাকুক না কেন, এটা মিশাই দিলে দেখবা প্রায় কঠিন মাধ্যম তৈরি হয়ে গেছে। ওকে, তাহলে আবাদ মাধ্যম শেষ। এরপর জীবাণুমুক্ত আবাদ মাধ্যম প্রতিষ্ঠা করা হয়, এবং কিসের মাধ্যমে? আমরা বলেছিলাম একটা যন্ত্রের মাধ্যমে, নামটা কি? অটোক্লেভ। জীবাণুমুক্ত করার কাজই হচ্ছে কার? অটোক্লেভে। কত তাপমাত্রা বলতো? 121°C তাপমাত্রা। কতক্ষণ? 20 মিনিট সময়। কত চাপে? 15 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। ঠিক আছে, তাহলে অটোক্লেভ 121°C তাপমাত্রায় 15 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ চাপে 20 মিনিট যদি রেখে দেওয়া হয় অটোক্লেভে, তাহলে এটা জীবাণুমুক্ত হয়ে যায়। এরপর সেটিকে নির্দিষ্ট আলো এবং তাপমাত্রা সম্পন্ন নিয়ন্ত্রিত কক্ষে বর্ধনের জন্য রেখে দেওয়া হয়। রেখে দিলে এই টিস্যু বারবার বিভাজন করে এবং একটা সময় হয় অণুচারা তৈরি করবে, আদারওয়াইজ ক্যালাস তৈরি করে। ক্যালাস কি? ক্যালাস হচ্ছে অবয়বহীন টিস্যু মণ্ডল। এবার অণুচারা যখন উৎপন্ন হয়ে যাবে, তখন আমরা করবো কি? সেটাকে মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমে স্থাপন করব, তাহলে সেখান থেকে মূল উৎপন্ন হবে। আচ্ছা, মূল যখন হয়ে গেল তখন আমরা করবো কি? প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে সেটাকে স্থানান্তর করবো, তাহলে আমাদের টিস্যু কালচার শেষ। তো এই ছিল আমাদের টিস্যু কালচার। তবে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি? টিস্যু কালচারের ব্যবহার, সুবিধা এবং অসুবিধা। তো টিস্যু কালচারের ব্যবহার আমরা আসলে একসাথে পড়বো। তো এখন জাস্ট আমরা একটু বইটা দাগায় নাও, ঠিক আছে? এখন একটু বইটা দাগিয়ে নাও। দেখো এখানে বলা হয়েছে টিস্যু কালচারকে কাজে লাগিয়ে আজকাল উদ্ভিদের প্রজননের ক্ষেত্রে এবং উন্নত জাত উদ্ভাবনের ক্ষেত্রে ব্যাপক সফলতা পাওয়া গেছে। তাহলে এখান থেকে দুটো কথা, একটা হচ্ছে কি? উদ্ভিদের প্রজননের ক্ষেত্রে এবং উদ্ভিদের জাত উদ্ভাবনের ক্ষেত্রে টিস্যু কালচারকে ব্যবহার করা হয়। এছাড়া আরেকটা জিনিস, সেটা হচ্ছে অসংখ্য চারা সৃষ্টি। খুব কম সময়ে অসংখ্য চারা সৃষ্টি করা যায় এবং সহজে রোগ মুক্ত এবং বিশেষ করে ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা সম্ভব। এটা হচ্ছে আরেকটা ভালো ব্যবহার বা সুবিধা। সেটা হচ্ছে, দেখো সুবিধাগুলো কি কি পাইছি আমরা। একটা হচ্ছে উদ্ভিদের প্রজনন ক্ষেত্রে এবং উন্নত জাত উদ্ভাবনের ক্ষেত্রে টিস্যু কালচার ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে অসংখ্য চারা সৃষ্টি করা যায়, সহজে রোগ মুক্ত বিশেষ করে ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা যায়। তাছাড়া সবচেয়ে বড় যেটা ভালো সুবিধা, সেটা হচ্ছে ঋতু এই সীমাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া যায়, অর্থাৎ তুমি বছরের যে কোনো সময় চারা পেতে পারো, নো প্রবলেম। তাছাড়া দেখো এটা যেহেতু ল্যাবে হয়, স্বল্প একটা জায়গাতে অর্থাৎ খুব কম জায়গাতে অনেক বেশি পরিমাণ চারা তৈরি করা সম্ভব। যেহেতু অনেক কম জায়গাতে কাজ করতে হয়, এই জন্য খুব কম পরিমাণ শ্রমিক প্রয়োজন পড়ে, এবং যেহেতু কম পরিমাণ শ্রমিক প্রয়োজন পড়ে তাই মজুরিটাও কম দেওয়া লাগে। এছাড়া আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যেসব উদ্ভিদ বীজের মাধ্যমে বংশ বিস্তার করে না, তারা কিভাবে করবে? তাদের ক্ষেত্রে দ্রুত চারা প্রাপ্তি এবং স্বল্প সময়ে দ্রুত সতেজ অবস্থায় স্থানান্তর করা যায় এই টিস্যু কালচারের মাধ্যমে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা, সেটা হচ্ছে বিলুপ্ত প্রায় উদ্ভিদকে উৎপাদন এবং সংরক্ষণ করা যায়। ওকে, এতটুকু অংশ দাগিয়ে ফেলো। এটা হচ্ছে টিস্যু কালচারের ব্যবহার এবং সুবিধা। এটা গ এবং ঘ নাম্বার প্রশ্নে আসে, ঠিক আছে? তাহলে এতটুকু তোমরা একটু দাগিয়ে ফেলো। তো সরি, আরেকটা আছে, সেটা হচ্ছে দেখো যদি ভ্রূণের শস্য কলা না থাকে, এই জিনিসটা আমরা 11 নম্বর চ্যাপ্টারে ভালোভাবে পড়বো। যদি ভ্রূণের শস্য কলা না থাকে, তাহলে সেসব উদ্ভিদে ভ্রূণ কালচার করেও আমরা আসলে এই কাজটা করতে পারি। আচ্ছা, এটা ভ্রূণ কালচার বলতে কি বোঝাচ্ছে? যদি আমরা টিস্যু নিয়ে কাজ করি তো টিস্যু কালচার, এবং টিস্যু কালচার অনেক জায়গা থেকে নেওয়া যায়, ভ্রূণ থেকে নেওয়া যায়, মেরিস্টেম কোষ থেকে নেওয়া যায়, অনেক ধরনের নেওয়া যায়। তো ধরো যখন ভ্রূণ থেকে কোষটা নেওয়া হবে তখন সেটাকে আমরা বলি ভ্রূণ কালচার। যদি মেরিস্টেম কোনো কোষ নিয়ে করা হয়তো তাহলে আমরা বলতাম মেরিস্টেম কালচার। এরপর দেখো এই অংশটা আমরা আগে পড়ে আসছি। দেখো 1964 সালে জর্জ মরেল সিম্বিডিয়াম নামক অর্কিডে মেরিস্টেম কালচারের মাধ্যমে 40,000 চারা পাওয়া সম্ভব, এটা প্রমাণ করেছেন। এটা আমরা আগে পড়ে আসছি। এরপর আরেকটা জিনিস এখান থেকে দেখো 1952 সালে বিজ্ঞানী মার্টিন মেরিস্টেম কালচারের মাধ্যমে দুটা রোগমুক্ত জিনিস উদ্ভাবন করেন, একটা হচ্ছে ডালিয়া আর একটা আলু গাছ।
তো এগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না, আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই অংশটা, অর্থাৎ টিস্যু কালচারের ব্যবহারটা। আচ্ছা, এখান থেকে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য রয়েছে। যেমন দেখো, এখানে টিস্যু কালচারের মাধ্যমে চন্দ্রমল্লিকার অঙ্গজ টুকরা থেকে বছরে 44,000 না, লাখও না, 44 কোটি চারা পাওয়া সম্ভব এক বছরে, মাত্র এক বছরে এত পরিমাণ চারা পাওয়া সম্ভব। তাছাড়া এখানে একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে এই যে জুঁয়ের সাসপেনশন থেকে সুগন্ধি আতর বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়। এই কথাগুলো এমসিকিউ প্রশ্নে আসবে, তাই একটু মনে রাখবা। সেটা হচ্ছে কি, দেখো, জুঁয়ের সাসপেনশন থেকে সুগন্ধি আতর তৈরি করা সম্ভব। তাছাড়া এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা বিগত বছরগুলোতে খুব বেশি পড়েছে এবং স্কুলের প্রশ্নও দেখলাম প্রচুর পরিমাণে এই এমসিকিউটা পড়েছে। সেটা হচ্ছে উড়োজাহাজ এবং রকেট প্রভৃতি ভারী ইঞ্জিন চালানোর জন্য এক রকমের তিমি মাছের তেলের প্রয়োজন পড়ে। এটা একটু মনে রাখবা, তিমি মাছের তেল। এবং এর ফলশ্রুতিতে যেটা হচ্ছে, তিমি মাছের তেল নিতে গিয়ে তিমি মাছ কিন্তু পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন তিমি মাছ রক্ষা করার জন্য এর বিকল্প হচ্ছে জোজোবা নামক একটা গাছ রয়েছে। এই জোজোবা গাছ থেকে যে তেল নিষ্কাশিত হয়, সেই তেলটা এই তিমি মাছের তেলের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। তাহলে একটু মনে রাখবা, উড়োজাহাজ এবং রকেট এই ধরনের ভারী জিনিসপত্র চালাতে তিমি মাছের তেলের প্রয়োজন পড়ে, আর এই তিমি মাছের তেলের বিকল্প হচ্ছে জোজোবা নামক গাছ থেকে নিষ্কাশিত তেল। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, কিছুদিন আগে একটা প্রশ্ন দেখলাম, ক নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে জোজোবা কি। এটাকে মনে রাখবা, জোজোবা কিন্তু গাছ, জোজোবা কিন্তু তেল না। জোজোবা গাছ থেকে তেল বের করা হয়, ঠিক আছে? আচ্ছা, তো জোজোবা গাছ থেকে তেল নিবা, ভালো কথা, কিন্তু একটা সমস্যা হচ্ছে এই জোজোবা গাছটা শুধুমাত্র মরুভূমির পরিবেশে জন্মায়, মরুভূমি ছাড়া কিন্তু এটা জন্মায় না। এখন মরুভূমি যদি জন্মায়, মরুভূমি ছাড়া না জন্মায়, তাহলে ব্যাপারটা হচ্ছে তুমি আমাদের বাংলাদেশে কিন্তু চাষ করতে পারবে না, বা এই ধরনের কান্ট্রিগুলোতে চাষ করা যায় না। তাছাড়া মরুভূমির যত উদ্ভিদ রয়েছে তাদের বৃদ্ধিটা হয় অনেক কম। দেখো, এখানে বলা হয়ে গেছে, সেটা হচ্ছে এটা মরুভূমি ছাড়া জন্মায় না এবং এদের বংশবৃদ্ধি অত্যন্ত সময় সাপেক্ষ। কিন্তু টিস্যু কালচারের মাধ্যমে শুধু এই গাছটাকে যে দ্রুত বংশবৃদ্ধি করাই কেবল সম্ভব হয়েছে তা না, ভারতবর্ষ অর্থাৎ আমাদের বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, এই যে পুরো ভারতবর্ষ, এই ভারতবর্ষে জলবায়ু উপযোগী করা হয়েছে, মানে বাংলাদেশেও এটা ব্যবহার চাষ করা যাবে আর কি, এইরকম একটা বিবর্তন নিয়ে আসা হয়েছে। তাছাড়া টিস্যু কালচারের মাধ্যমে বাংলাদেশও বেশ কিছু সাফল্য অর্জন করেছে। এখানে একটু মনে রাখবা, কোন কোন জায়গায় সাফল্য অর্জন করেছে। বিভিন্ন প্রকার দেশি এবং বিদেশি অর্কিডের চারা, এই অর্কিডটা একটু মনে রাখবা, যে দেশি এবং বিদেশি অর্কিড টিস্যু কালচারের মাধ্যমে বাংলাদেশ তৈরি করতে পেরেছে। তাছাড়া রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল কলা, একটু মনে রাখবা, কলা, বেল, কাঁঠাল, তিনটা জিনিস, কলা, বেল, কাঁঠাল, তাহলে ফলের ক্ষেত্রে তিনটা, কলা, বেল, কাঁঠাল। ওকে। আর ফুলের ক্ষেত্রে দেখো, চন্দ্রমল্লিকা, গ্লাডিওলাস, লিলি এবং কার্নেশন, এগুলো হচ্ছে ফুল উৎপাদনকারী বৃক্ষ। এগুলো নিয়ে বাংলাদেশ ভালো সাফল্য অর্জন করেছে। তাছাড়া আরো কিছু রয়েছে, যেমন ডাল জাতীয় শস্য, বাদাম, পাট, এগুলো একটু মনে রাখতে হবে। বাংলাদেশ কি কি করেছে, বাংলাদেশ হচ্ছে দেশি বিদেশি কিছু অর্কিড, কিছু ফল, কি কি, কলা, বেল, কাঁঠাল, কলা, বেল, কাঁঠাল। আর ফুলের ক্ষেত্রে চন্দ্রমল্লিকা, গ্লাডিওলাস, লিলি, কার্নেশন ইত্যাদি। ওকে। আর ডাল জাতীয় শস্য বাদাম এবং পাট, এগুলো তৈরি করছে। তাছাড়া আরো একটা বড় জিনিস করেছে, সেটা হচ্ছে আলুর রোগমুক্ত চারা এবং বীজ মাইক্রোটিউব উৎপাদন করেছে, বীজের মাইক্রোটিউব উৎপাদন করেছে, অর্থাৎ ছোট্ট ছোট্ট টিউব তৈরি করেছে। যেহেতু তোমরা জানো আলুর টিউবারের মাধ্যমে আসলে বংশ বিস্তার করায় বা প্রজনন করে, তো সেগুলো এই ছোট ছোট টিউবার থেকে আলুর গাছ জন্মানো সম্ভব, এইরকম একটা জিনিস তৈরি করা হয়। এবার আমাদের সর্বশেষ জিনিস, সেটা হচ্ছে এক নজরে আমরা টিস্যু কালচারের ব্যবহার, সুবিধা এবং অসুবিধাগুলো দেখে নিই। দেখো, টিস্যু কালচারের ব্যবহার, সুবিধা, অসুবিধাগুলো আমরা একদিকে করেছি এবং সুবিধাগুলো একদিকে করেছি এবং অসুবিধাগুলো অন্যদিকে করেছি। দেখো, টিস্যু কালচারের ব্যবহার কি কি আমরা এর আগে বলেছি। উদ্ভিদের প্রজনন এবং দ্রুত জাত উদ্ভাবন করা যায়, উন্নত জাত উদ্ভাবন করা যায়। আসলে এটা এই কথাটা পুরোপুরি ঠিক না, তবে এখানে যেহেতু বইয়ে দেয়া আছে তুমি মানতে পারো, কিন্তু এটা পরীক্ষা হলে না লেখাই ভালো, ঠিক আছে? এছাড়া কম সময়ে অসংখ্য চারা সৃষ্টি করা যায়। তুমি জানো টিস্যু কালচারের মাধ্যমে প্রচুর পরিমাণ চারা পাওয়া যায় এবং সেটা খুব শর্ট টাইমে। তাছাড়া সেখানে আমরা বলেছিলাম সবকিছু কিন্তু রোগমুক্ত, জীবাণুমুক্ত ছিল। সো এই যে রোগমুক্ত, ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা যায় এবং এটা তুমি বছরের যে কোনো সময় করতে পারো, অর্থাৎ ঋতুভিত্তিক সীমাবদ্ধতা থেকে তুমি মুক্তি পাবা।
তাছাড়া কিছু কিছু উদ্ভিদ রয়েছে যারা একদম বিলুপ্ত প্রায়, অর্থাৎ তাদের পৃথিবীতে খুব বেশি প্রজাতি বা ওই প্রজাতির খুব বেশি উদ্ভিদ বেঁচে নাই। তো এই ধরনের উদ্ভিদগুলোকে সংরক্ষণ করার জন্য খুব দ্রুত অনেকগুলো চারা পাওয়ার দরকার হয়। তো এটা তুমি টিস্যু কালচারের মাধ্যমে করতে পারবা, অর্থাৎ বিলুপ্ত প্রায় উদ্ভিদকে উৎপাদন এবং সংরক্ষণ করা যায়। তাছাড়া কিছু কিছু আছে যারা যৌন জন প্রক্রিয়া এবং বীজের মাধ্যমে বংশবৃদ্ধি করে না। তো এই ধরনের যারা বংশবৃদ্ধি করে না বা অনীহা দেখায়, তাদের ক্ষেত্রেও তুমি টিস্যু কালচারের মাধ্যমে খুব দ্রুত অনেক পরিমাণ চারা তৈরি করতে পারবা। কিন্তু টিস্যু কালচার কিছু অন্যদিকে অসুবিধা রয়ে গেছে। দেখো, অসুবিধাগুলো কি? নতুন কোনো জাত সৃষ্টি করা যায় না, কারণ এইখানে জেনেটিক্সের কোনো চেঞ্জ হয় না। তুমি ওই কোষগুলোর আমরা কোনো জেনেটিক্স চেঞ্জ করে নাই, যা ছিল তাই থেকে গেছে। এই জন্য মাতৃ উদ্ভিদ এবং চারা এটা কিন্তু হুবহু একই রকম হয়, তাই নতুন কোনো জাত সৃষ্টি করা যায় না। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে উদ্ভিদগুলো আমরা পাই সেগুলো সবকিছু কিন্তু ল্যাবে তৈরি, আর ল্যাবে তৈরি যে কোনো জিনিস খুব বেশি স্থায়ী হয় না। এই উদ্ভিদগুলো আসলে খুব বেশি স্থায়ী হয় না, সামান্য ঝড় বৃষ্টিতেই নষ্ট হয়ে যায়, অর্থাৎ আয়ুষ্কাল খুবই কম। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ এটা একদমই সহ্য করতে পারে না, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের সহনশীলতা অনেক কম। এবং এই প্রক্রিয়ায় আমরা যখন প্রক্রিয়া বর্ণনা করেছিলাম, প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কোথাও কিন্তু বিষাক্ততার পরীক্ষা করিনি। কোনো কারণে, সেটা টেকনিক্যাল ফল্ট হোক বা যে কোনো কারণে যদি কোনো বিষাক্ত উদ্ভিদ তৈরি হয়, সেটা কিন্তু আমরা পরীক্ষা করিনি, তাই এখান থেকে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায়। তো এই জিনিসটা হচ্ছে একটা অসুবিধা, যে বিষাক্ততা পরীক্ষা করা হয় না বলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো এই ছিল টিস্যু কালচার। তো টিস্যু কালচারের জীব প্রযুক্তির আমাদের ক্লাসের প্রথম যে পার্ট, সেটা এখানে শেষ। 15 মিনিট বিরতির পর আমরা পুনরায় দ্বিতীয় পার্টে মিলিত হব। তবে দ্বিতীয় পার্টটা শুধুমাত্র এখন পর্যন্ত যারা পেমেন্ট করেছো এবং সিক্রেট গ্রুপে প্রবেশ করেছো তাদের জন্যই শুধুমাত্র দ্বিতীয় পার্টটা হবে। দ্বিতীয় পার্ট ফ্রি থাকবে না, এবং এর নোটটাও শুধুমাত্র তারাই পাবে যারা এখন পর্যন্ত পেমেন্ট করেছো। তো ভালো থাকো সবাই, এবং কালকে এই ক্লাসের উপর পরীক্ষা। কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপাতত ভাবে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, আমি অ্যান্সার দিয়ে দিব। আর কালকে সন্ধ্যা 7টার দিকে তোমাদের পরীক্ষা হবে, 7:30 থেকে রসায়নের ক্লাস শুরু হবে। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।